মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আপনারা শুনছেন অষ্টরত্নের পিকনিক। গল্প পরিকল্পনায় শুভম সাংঘাই ও সৌম্যজিৎ রায়। অভিনয়, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও বিশেষ ইফেক্টে সৌম্যদীপ ঘোষ। শুরু হচ্ছে অষ্টরত্নের পিকনিক। বসেছিলাম প্রভাতবাবুর পৈঠায়। আমি, সাগর, সৌম্যদীপ, স্বর্ণাভ, সৃজিত, কৌশিক, চন্দন ও বিশ্বজিৎ। হঠাৎ স্বর্ণাভ বলে উঠল, এইভাবে কি সারাদিন বসে বসে আড্ডা মারা যায়? সাগর সঙ্গে সঙ্গে বলে উঠল, তোর বাপের জন্যই তো কিছু করতে সাহস কুলোই না। সৌম্যদীপ বলল, চল কোথা থেকে একটা ঘুরে আসি। আমি তাচ্ছিল্যে সুরে বলে উঠলাম, কোথায়, লন্ডন না আমেরিকা? সৌম্যদীপ হেসে বলল, না না, এই কাছাকাছি দীঘা টিঘা কোথাও। সৃজিত আমাদের বন্ধু মহলের সবচেয়ে হাস্যকর চরিত্র। সে সৌম্যদীপের কথা হেসে উঠল আর বলল, এমনিই শালা বল কেনার টাকা নাই, তুই আবার বেড়াতে যাওয়ার কথা বলছিস? না হলে তো ক্রিকেট খেলতাম। আমি হঠাৎ বলে উঠলাম, এই শীতের দিনে কোথাও বনভোজন করা যায় না? সবাই একসঙ্গে আমার কথা সহমত জানালো। প্রথমে বিশ্বজিৎ তার মেনু জানালো। সকালে হবে মুড়ি, বেগুনি, চানাচুর, কাঁচা লঙ্কা আর শশা। দুপুরে হবে সাদা ভাত, আলু ভাজা, শুক্তো, পোস্ত আর হাঁসের মাংস। কারণ এই মাঘী শীতে হাঁসের মাংস খেতে জব্ব লাগে। এই মেনু শুনে সবার মুখে জল চলে এলো। সৃজিত সঙ্গে সঙ্গে যোগ করলো, সাথে পোলাও আর দই পাঁপড়, মিষ্টি আর চাটনি হলে ভালো হয় না? সাগর তাকে তাচ্ছিল্যের সুরে বলে উঠল, ব্যাটার বল কিনতে পয়সা নেই আর আবার পোলাও খাচ্ছে এখানে? তোরা যে মেনু করেছিস তাতে প্রায় 1000 টাকা করে চাঁদা উঠবে প্রত্যেকের। ব্যাটাদের নুন আনতে পান্তা ফুরানোর দশা, আর এদিকে রাজকীয় পিকনিক করবে। তারপর আছে স্বর্ণাভর বাবা লক্ষ্য জেঠুর ভয়, সে তো ওই সব কিছুই আমাদের করতে দেবে না। তেনার আবার জুতোই করে ছেলেকে মারার অভ্যাস আছে, তার সাথে আমাদেরও না মারতে শুরু করে এই বনভোজনের কথা শুনে। যাক, সেদিন সকলের মতো সব স্থগিত হয়ে রইল। বিকেলে পুনরায় গোল টেবিলে বৈঠক ডাকা হলো আমাদের বন্ধু মহলে। অনেক তর্ক বিতর্ক, বাগবিতণ্ডার পর আমাদের বনভোজনের দিন ঠিক হলো সোমবার, আর রান্নার মেনু ঠিক হয়েছিল এইরূপ। সকালে হবে মুড়ি ও ছোলা সিদ্ধ, শশা। দুপুরে ভাত, হাঁসের মাংস, আলু পোস্ত, মিষ্টি ও পাঁপড়। জায়গাতেই যার মতো করে ঠিক করছিল, কিন্তু সর্বশেষ ঠিক হলো খালের অন্য পারে আমরা বনভোজন আয়োজন করব। এই সব আলোচনায় প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল। রাতে আবার সবার মৃত্যুঞ্জয় স্যারের অঙ্কের টিউশন আছে, তাই সবাই তাড়াতাড়ি বাড়ি ফিরলাম। ফেরার আগে সবাই ঠিক করলো আজ রাতে খাওয়ার সময় যে যার বাবা মাকে বনভোজনের ব্যাপারটা জানাবে। সবার বাবা মা তো অনুমতি দিয়ে দেবে, কিন্তু স্বর্ণাভর ব্যাপারটাই চিন্তার। স্বর্ণাভ প্রথমে তার মাকে বলল ব্যাপারটা, তারপর তার মা তার বাবাকে বুঝিয়ে বলায় প্রথমে তার বাবা না করলেও তার মা বলল, হ্যাঁ গো বলছি, বেটা বলছিল যে সে আর তার বন্ধুরা খালের এপারে পিকনিকে যাবে, সবার বাবা মা যেতে দিচ্ছে, তুমি দিবে না নাকি? অনেক বুঝিয়ে সুঝিয়ে অবশেষে স্বর্ণাভর বাবাকে রাজি করালো তার মা। পরদিন সকালে কে কি দেবে আর কত টাকা করে চাঁদা দিতে হবে তা নিয়ে মিটিং ডাকা হলো। ঠিক হলো সবাই 2 বাটি চাল আর 2টো করে আলু দেবে। এছাড়াও সবাই 200 টাকা করে চাঁদা দেবে। উক্তিটা এসেছিল আমার তরফ থেকে। 200 টাকা চাঁদার কথা শুনে সৌম্যদীপের গায়ে জ্বর এলো। সে বলল, শালা এমনি হয় না, আবার 200 টাকা চাঁদা দিচ্ছে। তারপর সবাই মিলে ঠিক করলাম সব কিছু জোগাড় করেই চালানো হবে। তাই সবাই পিকনিকের জিনিসপত্র সংগ্রহে বেরিয়ে পড়লাম। 2টি দল ঠিক হলো। একটিতে আমি, সাগর, সৌম্যদীপ ও চন্দন ছিলাম, যারা বেরিয়েছিল হাঁস আর আলু পোস্তর পোস্ত সংগ্রহে। শেষ পর্যন্ত হাঁস বাড়ি থেকে হাঁস চুরির কথা উঠল চন্দনের মুখ থেকে। সবাই শুনে খুশি হলাম।
বললাম, তোর ঠাকুমার তো হাঁসের পাল আছে, তার থেকেই তুই একটা ম্যানেজ করে দে না, তোকে না হয় 10-20 কিছু বকশিস দেওয়া যাবে। চন্দন বলল, ঠিক আছে, দেখছি। আমি বললাম, তুই এক্ষুনি যা, এখন তোর ঠাকুমা হয়তো মাঠে গেছে ছাগল চড়াতে। চন্দন বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। সাগর বলল, আমার বাবা 2 কেজি পোস্ত কাল কিনে এনে ফ্রিজে রেখেছে, তার থেকে 100 গ্রাম আন্দাজে হাত সাফাই করে নেব। আমি বললাম, তুই মনে করে কাল নিয়ে আসবি। সাগর বলল, ঠিক আছে। আমাদের যেহেতু দোকান আছে, তাই তেল ও যাবতীয় মশলাপাতি আমি জোগাড় করে নেব। সৌম্যদীপ তার বাড়ি থেকে মিষ্টি জোগাড় করে দেবে। এদিকে চন্দন হাঁস চুরি করতে গিয়ে কেলেঙ্কারি করে বসেছে। হাঁস তো পেলই না, বরং হাঁসের কামড়ে হাতে ব্যথা করে আমার বাড়িতে খবর দিতে এসেছে। সাথে এনেছে 8টি ডিম। তার ঠাকুমার ডিমের ট্রে থেকে ওই ডিমগুলো সে হাত সাফাই করে লুকিয়ে এনেছে। আর এদিকে এসে আমার বাড়িতে মক্কেলের মতো করে আমাকে ডায়লগ দিচ্ছে, একটা ডিম মানে একটা গোটা হাঁস, নে তোদেরকে একটা করে গোটা হাঁস খাইয়ে ফেললাম। ওপরে যে দলে ছিল স্বর্ণাভ, কৌশিক, বিশ্বজিৎ ও সৃজিত, তারা গিয়েছিল খালের ওপারে পিকনিকের স্থান নির্বাচনে। তারা আজই সেখানকার লাড়া কেটে পাথর ও মাটি সহযোগে উনুন তৈরি করে রেখে এসেছে। সবাই বিকেল 4:30 নাগাদ আবার প্রভাতবাবুর কৈঠাতে মিলিত হলাম। সৃজিত তখন করুণ সুরে বলল, আমি যে কোনো দায়িত্বই পেলাম না, সেদিকে কি কারোর নজর আছে? ব্যাপারটা তো বেমালুম ভুলেই গিয়েছিলাম। ঝটফট বললাম, তুই তবে চাটনির জন্য টমেটো আর পাঁপড় ম্যানেজ করবি। পরের দিনই আমাদের পিকনিক, তাই সবাই তাড়াতাড়ি বাড়ি গিয়ে যে যার জিনিসপত্র গুছিয়ে শুয়ে পড়লাম। আমরা ঠিক করেছিলাম ভোরবেলায় আমরা সবাই খালের ওপারে চলে যাব। সেই হিসাবেই আমরা সবাই ভোর 4:30 নাগাদ প্রভাতবাবুর কৈঠার কাছে মিলিত হলাম। সৃজিত সাগর দেখি শীতে কাঁপতে কাঁপতে আসছে। আমিও সৌম্যদীপ আগে থেকেই প্রভাতবাবুর পৈঠায় বসেছিলাম। তারপর দেখি স্বর্ণাভ চুপি চুপি তার ঘর থেকে বেরিয়ে আসছে। তারপর এলো কৌশিক, চন্দন ও বিশ্বজিৎ। ওদের ভয় বলে কিছু নেই, আর শীতও বলে কিছু নেই। ওরা 3 জন বিনা টর্চেই এদিকে আসছে। একটু কাছে আসতে দেখলাম কৌশিক আবার খালি গায়ে তার সানি দেউলের মতো শরীর নিয়ে আসছে। কড়া আর খুন্তির কথা ভুলেই গিয়েছিলাম, যা দিয়ে রান্না হবে। সৃজিত ও সাগরের ঘর কাছে, তাই তারা আবার কাঁপতে কাঁপতে বাড়ি গিয়ে চুপি চুপি কড়া ও খুন্তি নিয়ে এলো। বাকি যে যার জিনিসপত্র এনেছিল কথা মতো। অবশেষে আমরা সবাই দিগন্ত বিস্তৃত মাঠ পেরিয়ে আমাদের গন্তব্যস্থলে উপস্থিত হলাম। গিয়েই আগে জ্বালানির সংগ্রহের কাজে পাঠালাম কৌশিক ও চন্দনকে। বিশ্বজিৎ, স্বর্ণভ ও সৃজিতকে আলু কাটার কাজে লাগালাম। আর আমরা 3 রান্নি, সাগর, আমি ও সমদ্বীপ, রান্নার ব্যাপারে আলোচনা করতে লাগলাম, কিভাবে কি রান্না করা যায়। প্রথমে রান্না হলো ভাত, তারপরে আলু পোস্ত ও তারপরে ডিমের ঝোল। এবার 12টা নাগাদ আমরা সবাই খাবার কাজ শুরু করি। এবার সবাই খেয়ে দিয়ে একসাথে বসে গল্প করছিলাম। এদিকে হঠাৎ আমার নজর গেল পাশের পোলের দিকে। দেখি লঘু জেঠু লাঠি হাতে এদিকেই আসছে, অবশ্য কিছুটা দূর। আমি সাগর, সৃজিত, সৌম্যদীপ, চন্দন সবাইকে ইশারা করে ডেকে দিলাম ও বাকি সবাইকেও ডাকতে বললাম। কিন্তু কৌশিক, বিশ্বজিৎ ও স্বর্ণভ ইশারা বুঝতে না পেরে ওখানেই বসে রয়ে গেল। তারা আসন্ন বিপদের ব্যাপারে কিছুই জানে না। লঘু জেঠু চুপি চুপি এসে স্বর্ণভর চুল ঝুঁটি ধরে ফেলল এবং পায়ের জুতো খুলে বেধড়ক মার শুরু করলো। এদিকে কৌশিক ও বিশ্বজিৎ একটানে দৌড় দিল, আমরাও তো তাদের সাথে দৌড় দিলাম। লঘু জেঠু স্বর্ণভকে পিটে পিটে বাড়ি নিয়ে গেল। এবং তারপরে আমরা পুনরায় খালের ওপারে গিয়ে কড়া ও খুন্দি নিয়ে যে যার বাড়ি ফিরলাম। সেদিনের মতো মনে হয়েছিল আকাশ থেকে মেঘ কেটে গিয়েছিল, কিন্তু সে কপাল আছে কার? রাত্রে দেখি লঘু জেঠু আমাদের বাড়িতে হাজির এবং আমার বাবা মাকে সব কথা খুলে বলল। যদিও আমার বাবা মাকে আমি আগের থেকেই সব কথা খুলে বলেছিলাম,
তবুও লক্ষ্য জেঠুর কাছে আমার বাবা মা আমাকে একটু বকাঝকা করলো। লক্ষ্য জেঠু আমাকে বলল, তোদের জন্য আমার ছেলের যদি আজ কিছু হয়ে যেত তাহলে তার দায় কে নিত? তোরা খুব মোড়ল হয়ে গেছিস না? আমি মনে মনে ভাবলাম, আমাদের জন্য যদিও কিছু না হলেও তোমার মারের জন্য অবশ্য কিছু হলেও হতে পারত। লক্ষ্য জেঠু বলল, বেটারা আমার একা একা বনভোজন করবে, তাও আবার খালির ওপারে। আর উঠে চলে গেল রাগে। এবারের মতো শেষ হলো আমাদের বনভোজন।